আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আমি তানিয়া আফরোজ, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। আজকে আমি তোমাদের বিজ্ঞান পড়াবো। আমরা গত ক্লাসে বিজ্ঞানের চতুর্দশ অধ্যায় পড়েছিলাম এবং মোটামুটি আমাদের বিজ্ঞান বইটি শেষ হয়েছিল। আজকে আমরা রিভিশনে যাব। তো রিভিশনে গেলে তো প্রথমেই প্রথম অধ্যায় পড়ব। এর আগে কিছু কথা তোমাদের বলে নেই। যেহেতু সামনে তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটা হবে, তাই প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় কিন্তু তোমাকে ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে, কারণ এখান থেকেই শূন্যস্থান পূরণ আসবে, এখান থেকে এই বাম পাশ ডান পাশ মিলকরণ আসবে, ছোট প্রশ্ন আসবে। সেজন্য আমাকে প্রত্যেকটা, আমি তো আগে পড়েই এসেছি, কিন্তু এখন আমি আরো ভালো করে প্রত্যেকটা অধ্যায়ে লাইন বাই লাইন পড়ব। আরেকটা জিনিস কি জানো, বিজ্ঞান বইয়ের কিন্তু বিজ্ঞানে কিন্তু 100তে 100 যদি ঠিক মতো পড়ে যাও তাহলে দেখবা বিজ্ঞানে 100তে 100 পেয়ে গেছো। এখানে কিন্তু নাম্বার কাটে না, তোমার হলেই নাম্বার দেবে। তো আমরা আজকে রিভিশনে প্রথম যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের পরিবেশ। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ, আজকে আমরা অধ্যায় 1-এ পড়বো আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের মধ্যে পরিবেশের যে উপাদানগুলি আছে, উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আমি আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু আমার রিভিশন ক্লাস। আমি এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এরপর আমরা প্রশ্নে যাব, শূন্যস্থান পূরণগুলি কিরকম আসে দেখব, কিভাবে আসে সেগুলি দেখব। দেখো, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের যে উপাদানগুলি আছে, পরিবেশের উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। পরিবেশের উপাদান, এই পরিবেশের উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জীব, একটি হচ্ছে জড়। একটি হচ্ছে জীব, একটি হচ্ছে জড়। তোমরা এগুলি জানো, তারপরেও তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য বিষয়গুলি আরেকবার বলছি। একটি হচ্ছে জীব, একটি হচ্ছে জড়। জীব মানে কি? যাদের জীবন আছে। আর জড় মানে যাদের জীবন নেই। তার মানে পরিবেশের উপাদানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা জীব, একটা জড়। এই যে জীব, জীবকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উদ্ভিদ, একটি হচ্ছে প্রাণী। একটি হচ্ছে প্রাণী, একটি হচ্ছে উদ্ভিদ। আমাদের এই যে আমাদের পরিবেশের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে এই যে পরিবেশের উপাদানগুলি আছে, জীব, জড়, উদ্ভিদ, প্রাণী, তো এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনাটা করা হয়েছে। এখানে জীবের সাথে জড়র কি সম্পর্ক, আবার উদ্ভিদের সাথে প্রাণীর কি সম্পর্ক, এই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই দেখো, জীবের সাথে জড়র কি সম্পর্ক। আমি আগেই বলছি, জীবকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাণী, একটি হচ্ছে উদ্ভিদ। এখন এই প্রাণীটাও কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি প্রাণী কি? আমরা। একটি প্রাণী হচ্ছে মানুষ, আরেকটি প্রাণী হচ্ছে অন্যান্য প্রাণী। অন্যান্য পৃথিবীর সমস্ত প্রাণীকে আমরা লিখতে পারি অন্যান্য প্রাণী। ভাগ ঠিক না, মানে এটাকে আমরা আমাদের সুবিধার্থে দুটি অংশে লিখলাম, একটি হচ্ছে মানুষ, একটি হচ্ছে অন্যান্য প্রাণী। এখন দেখো, এই যে জীব, এই জীব কি? প্রত্যেকেই এই জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য মানুষ যেমন জড়বস্তুর উপর নির্ভরশীল, অন্যান্য প্রাণীও তেমন জড়বস্তুর উপর নির্ভরশীল, উদ্ভিদও তেমনি জড়বস্তুর উপর নির্ভরশীল। এখন জড়বস্তু কোনগুলি? যাদের জীবন নেই, যেমন কি হইতে পারে বলো? মাটি, পানি, বায়ু, এই সবগুলি হচ্ছে আমাদের জড়বস্তু। তো এই সবগুলির উপরে কিন্তু জীব নির্ভরশীল। প্রাণী আলাদাভাবে নির্ভরশীল, উদ্ভিদ নির্ভরশীল, মানুষ নির্ভরশীল, অন্যান্য প্রাণী সকলেই নির্ভরশীল। বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। মানুষ যে শ্বাস গ্রহণ করে, শ্বাস গ্রহণের সময় কি গ্রহণ করে? বায়ু গ্রহণ করে। শ্বাস গ্রহণের জন্য বায়ু, পানি গ্রহণের জন্য পানি, এগুলি প্রয়োজন। তো পুষ্টির জন্য কি প্রয়োজন? খাবার প্রয়োজন। আবার ফসল ফলানো, বাসস্থান ইত্যাদির জন্য মানুষের কি প্রয়োজন? মাটি প্রয়োজন। এই যে দেখো, মাটি, পানি, বায়ু, এই সবগুলি কিন্তু আমাদের জড়বস্তু। তাহলে এই সবগুলির উপরেই মানুষ নির্ভরশীল। এছাড়া তুমি মানুষ ছাড়া যদি অন্যান্য প্রাণীর কথা ভাবো, সেক্ষেত্রেও কিন্তু তারা এই জড়বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্যই কিন্তু মাটি, পানি এবং খাদ্য প্রয়োজন।
মাটি পানি এগুলি তো জড় বস্তু। আবার মাটি এবং পানি অনেক জীবের কি বাসস্থান। অনেক জীব বাস করে হচ্ছে মাটিতে, অনেকে বাস করে পানিতে। এরপরে দেখো উদ্ভিদ। এতক্ষণ আমি বললাম প্রাণী কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল। এখন আমি যদি উদ্ভিদের কথা বলি, উদ্ভিদ বেঁচে থাকার জন্য কিন্তু এই জড় বস্তুর উপরই নির্ভরশীল। উদ্ভিদ কি মাটি ছাড়া হবে? হবে না। তার সূর্যের আলো ছাড়া উদ্ভিদ খাবার তৈরি করতে পারে না। মাটি, পানি, বায়ু এগুলি উদ্ভিদের জন্য প্রয়োজন। তাহলে মাটির পানি, বায়ু, সূর্যের আলো এই সবগুলি হচ্ছে আমাদের জড় বস্তু। তাহলে উদ্ভিদও জড় বস্তুর উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা জানলাম যে জীব, প্রাণী, উদ্ভিদ, মানুষ, অন্যান্য প্রাণী সকলেই জড় বস্তুর উপর নির্ভরশীল। এখন দেখো এই যে জীব এবং জড় এদের মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক থাকে। হ্যাঁ, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানের সকল জীব এবং জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তু সংস্থান। এখানে আমাদের আরেকটি কথা আসতেছে, বাস্তু সংস্থান। দেখো বাস্তু সংস্থানটা কি? বাস্তু সংস্থানটা হচ্ছে কোন স্থানের সকল জীব ও জড়, মানে জীব এবং জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হচ্ছে বাস্তু সংস্থান। আমি আবার বলছি, জীবের বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। এই যে জীব এবং জড় তাদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক ক্রিয়াটাই হচ্ছে বাস্তু সংস্থান। তাহলে এটা গেল আমাদের জীব ও জড়ের মধ্যে যে একটা সম্পর্ক সেটি। এখন আমরা জানব উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। এতক্ষণ কিন্তু আমি বলেছি জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল। জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল, কিভাবে জড়ের উপর নির্ভরশীল। আর এখন আমরা জানবো উদ্ভিদ ও প্রাণী এরা একে অপরের উপর কিভাবে নির্ভরশীল। উদ্ভিদ আর প্রাণী দুটাই তো জীব। তো এই দুইটা জীবই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। যেমন ধরো আমি প্রথমে বলবো প্রাণীর কথা। প্রাণী কি উদ্ভিদের উপর নির্ভরশীল না? আমি তুমি না খেয়ে বেঁচে থাকতে পারতাম না। তো আমরা এই খাবারটা কোথা থেকে পাচ্ছি? বেশিরভাগ খাবারগুলি কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি। হ্যাঁ, বেশিরভাগ খাবারই আমরা কোথায় পাচ্ছি? উদ্ভিদ থেকে পাচ্ছি। এখন দেখো তোমরা দেখো যে পারস্পরিক প্রাণী যে নির্ভরশীল, সেটার জন্য আমাকে কি করতে হবে, কিভাবে আমরা জানবো? প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করে, প্রাণী সেই অক্সিজেন শ্বাস গ্রহণের সময় গ্রহণ করে। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় গ্রহণ করে। তাহলে উদ্ভিদ থেকে আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। উদ্ভিদ থেকে কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করছে, প্রাণী সেটা কি করছি? অক্সিজেনটা প্রাণী গ্রহণ করছে। তাহলে এখানে উদ্ভিদ থেকে আমরা প্রাণীতে কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। এছাড়া তোমার উদ্ভিদের বিভিন্ন অংশ আছে, যেমন কাণ্ড, শাখা, ফলমূল ইত্যাদি প্রাণী কি হিসেবে গ্রহণ করে? ইত্যাদি প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। যেমন উদ্ভিদের মধ্যে পাখি থাকে, বানর থাকে, কাঠবিড়ালি থাকে, পোকামাকড় থাকে। এগুলি কোথায় থাকে? উদ্ভিদের মধ্যে থাকে। বা মানুষ এগুলি গাছে বাস করে। আবার তোমার গাছের ডালে পাখি বাস করে। মানুষ তার বাসস্থান তৈরিতেও উদ্ভিদের উপর নির্ভরশীল। তার মানে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। আমি তোমাকে যদি বলি যে প্রাণী যে উদ্ভিদের উপর নির্ভরশীল, তা তুমি কিভাবে বুঝবে? তাহলে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, এক নম্বর কথা হচ্ছে উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী গ্রহণ করে। দুই নম্বর হচ্ছে উদ্ভিদ থেকে যে খাবারগুলি পাই, ফুল, উদ্ভিদ থেকে কাণ্ড, শাখা, ফলমূল এগুলি প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে উদ্ভিদের উপর অনেক প্রাণী বাস করে। উদ্ভিদ হচ্ছে অনেক প্রাণীর আবাসস্থল। আবার আমরা মানুষরা যে বাসস্থান তৈরি করি, সেখানেও আমাদের দরজা জানালা তৈরি করতে কি প্রয়োজন হয়? দরজা জানালা তৈরি করতে আমাদের উদ্ভিদের প্রয়োজন হয়, বা আমরা গাছ কেটে এগুলি করে থাকি। এটা গেল আমার প্রাণীর সাথে উদ্ভিদের সম্পর্ক। এখন হচ্ছে উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক।
উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। দেখো আমি বললাম প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এখন বলবো উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ তার যে প্রধান 4টি অংশ, সে বেঁচে থাকার জন্য যে 4টি জিনিস তার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে খাদ্য তৈরি, তারপরে হচ্ছে পুষ্টি, তারপরে হচ্ছে তোমার পরাগায়ন, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ, এই যে 4টা বিষয় উদ্ভিদের জন্য, খাদ্য তৈরি করা, বৃদ্ধি পাওয়া, পরাগায়ন করা, বীজের বিস্তরণ করা, এই সবগুলি কিন্তু উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। এই সবগুলি কাজ করার জন্যই উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। এগুলি করার জন্য কার উপর নির্ভরশীল? প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণীর উপর নির্ভরশীল। এখন দেখো সে কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। প্রথমে যদি তুমি খাদ্য তৈরির কথা ধরো, উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য প্রাণী যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, খাদ্য তৈরির জন্য সে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কোথা থেকে আসে? এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আসে প্রাণী থেকে। আমরা কি নিঃশ্বাসের সাথে কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উদ্ভিদ কোথা থেকে পাচ্ছে? প্রাণী থেকে পাচ্ছে, প্রাণী থেকে পাচ্ছে। যদি সে কার্বন ডাই অক্সাইড না পেত তাহলে কি সে খাদ্য তৈরি করতে পারতো? পারতো না। আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যের আলো, পানি, মাটি এবং পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। তাহলে উদ্ভিদের বেড়ে ওঠাটা কোথা থেকে হচ্ছে? প্রাকৃতিক সার, প্রাকৃতিক সার। এই প্রাকৃতিক সারটা সে কোথা থেকে পাচ্ছে? প্রাণী থেকে পাচ্ছে, প্রাণীর মৃতদেহ থেকে পাচ্ছে, প্রাণীর মৃতদেহ থেকে পাচ্ছে, প্রাণীর মৃতদেহ। তো এই যে প্রাণীর মৃতদেহ থেকে সে প্রাকৃতিক সারটা পাচ্ছে, এই প্রাকৃতিক সারটা উদ্ভিদকে কি করছে? পুষ্টি দিচ্ছে। এই পুষ্টির জন্য সে বেড়ে উঠছে। তো এই যে প্রাকৃতিক সার তার বৃদ্ধিতে কি করছে? সাহায্য করছে। আর প্রাকৃতিক সারটা আমরা কোথায় পাচ্ছি? প্রাণীর মৃতদেহে পাচ্ছি। এরপর হচ্ছে পরাগায়ন। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজের সৃষ্টি হয়। একটা উদ্ভিদ আছে, সে যদি বংশ বিস্তার না করে তাহলে কি সেখানে কি উদ্ভিদ কি তোমার যদি পরাগায়ন না হয় তাহলে দেখা যাবে যে উদ্ভিদ বীজ সৃষ্টি করতে পারবে না। তো এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আর পরাগায়নটা কিভাবে ঘটে? বিভিন্ন প্রাণী যেমন মৌমাছি, পাখি, এগুলি তোমার এই পরাগায়নে সাহায্য করে। তাহলে পরাগায়নে কে সাহায্য করছে? মৌমাছি সাহায্য করছে, পাখি সাহায্য করছে। মৌমাছি, পাখি এক ফুল থেকে আরেক ফুলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে তাদের ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটায় সেটা কিন্তু আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য বা বীজ তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাজটা করছে কে? প্রাণী। তার মানে উদ্ভিদ পরাগায়নের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে দেখো এখানে পরাগায়ন বিষয়টা তোমরা আরেকটু বড় ক্লাসে উঠলে বিস্তারিত জানতে পারবে। এরপরে হচ্ছে বীজের বিস্তরণ। বীজের বিস্তরণটা কি? মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হচ্ছে বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ থেকে বীজের ছড়িয়ে পড়া। মাতৃ মানে কি? মাতৃ উদ্ভিদ থেকে বীজের ছড়িয়ে পড়া, উদ্ভিদ থেকে বীজের ছড়িয়ে পড়া, বীজের ছড়িয়ে পড়া। এখন দেখো কথা হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে বীজ কিভাবে ছড়িয়ে পড়বে। ধরো এখন আমের সময়, রাজশাহীর আমগুলি কি বা ময়মনসিংহে আসতেছে, তা আমরা সেই আমগুলি খাচ্ছি, খেয়ে কি করছি? আমের যে আটিটা আছে সেটা আমি আশেপাশে ফেলে রাখছি, বা আমি যদি যত্ন সহকারে সেগুলি থেকে চারা গাছ উঠাই, তখন দেখো রাজশাহীর আম গাছটা কিন্তু ময়মনসিংহ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি? মাতৃ উদ্ভিদটা কোথায়? মাতৃ উদ্ভিদটা হচ্ছে রাজশাহী, সেখান থেকে এসেছে আমাদের ময়মনসিংহে। তাহলে এই যে মাতৃ উদ্ভিদ থেকে বীজের ছড়িয়ে পড়া বা বীজটা ওইখান থেকে এখানে আসলো, এটাই হচ্ছে আমাদের বীজের বিস্তরণ। তা বীজের বিস্তারে নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতেও সাহায্য করে। তাহলে বীজের বিস্তরণে কে সাহায্য করছে? আমি সাহায্য করছি, আমরা মানুষ সাহায্য করছি, বিভিন্ন পাখি সাহায্য করছে। মানে মূল কথা হচ্ছে বীজের বিস্তরণেও আমাদের প্রাণী সাহায্য করছে, প্রাণী সাহায্য করছে।
এই গেল আমাদের উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। আমি আবার বলতেছি, প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। তো এই যে দুইজন দুইজনের উপর নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল আমি তোমাদের বললাম। এখানে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এখন শেষের যে টপিকসটা আছে সেটি হচ্ছে শক্তির প্রবাহ। শক্তির প্রবাহ, দেখো শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ, শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য কি উদ্ভিদ প্রাণী উভয়ের কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। তো উদ্ভিদ এই শক্তিটা পায় সূর্য থেকে। শক্তি প্রবাহটার ক্ষেত্রে উদ্ভিদ শক্তিটা পাচ্ছে, উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে। আর প্রাণী শক্তি পায় কোথা থেকে? প্রাণী শক্তি পায় খাদ্য থেকে, উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে। আবার বলছি, উদ্ভিদ শক্তি পায় সূর্য থেকে, প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তো এখানে এই যে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, এগুলি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমাদের আরো দুইটা জিনিস আছে। খাদ্য, দুইটা কথা আছে, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে খাদক। খাদ্য কি, খাদক কি? খাদ্য মানে কি? আমরা যা খাই। খাদক হচ্ছে যা খাওয়া হয়, খাওয়া হয়। আর খাদক হচ্ছে যে খায়। খাদ্য হচ্ছে যা খাওয়া হয়, খাদক হচ্ছে যে খায়। এখানে খাদ্য ও খাদক বলতে আমরা বুঝবো যে খাবে সে যা খাওয়া হবে সে হচ্ছে খাদ্য, আর যে খায় সে হচ্ছে খাদক। তো এই যে শক্তি, এই শক্তির জন্য সকল প্রাণীর শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। মানুষ কি তা পারে? পারে না। মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ পারে, যে রান্না করতে পারে, কিন্তু নিজেরটা নিজে তৈরি করতে পারে না। তো নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য কি করে? সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। একটা জিনিস দেখো, কিভাবে দেখো নিজের খাদ্য নিজে তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এভাবে সাপ ব্যাঙ খায়, সাপ ব্যাঙ খায়, আবার ঈগল সাপ খায়। এভাবে শক্তির এক শক্তি থেকে আরেক শক্তিতে স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয়। যেমন ধরো ঘাস, ঘাস পরি, ঘাস ফড়িং, ঘাস ফড়িং, এরপরে হচ্ছে ব্যাঙ সাপ ঈগল, ব্যাঙ সাপ ঈগল। আমি তোমাদের একটা শক্তির প্রবাহ দেখাচ্ছি, শক্তিটা কিভাবে প্রবাহিত হয়। এই যে ঘাস, ঘাস কি একটা সবুজ উদ্ভিদ। এই ঘাসকে কে খাচ্ছে? ঘাস ফড়িং খাচ্ছে। ঘাস খাচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং খেয়ে সে তার শক্তি, মানে শক্তিটা সে তার বডিতে নেয় বা সে শক্তিশালী হয়। তখন এই ঘাস ফড়িংকে আবার ব্যাঙ খায়। ব্যাঙ যখন ব্যাঙের ক্ষুধা লাগে তখন সে ঘাস ফড়িং খায়। তাহলে ব্যাঙের শক্তিটা কোথা থেকে আসতেছে? ঘাস ফড়িং থেকে। আবার এই যে ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। তো সাপের যখন ক্ষুধা লাগে তখন সে কি করে? ব্যাঙ খায়। ঠিক আছে, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে কে খাচ্ছে? ঈগল। ঠিক আছে, এই যে দেখো, তাহলে দেখো এখান থেকে শক্তির প্রবাহটা শুরু হয়েছে এবং ঈগলে গিয়ে শেষ হয়েছে। ঘাস খাচ্ছে ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ রে খাচ্ছে সাপ, সাপ রে খাচ্ছে ঈগল। তো এই যে একটা প্রবাহ, এই প্রবাহটাকেই বলা হয় শক্তি প্রবাহ। এটা কি আমাদের সবাই বাস্তু সংস্থানের অন্তর্ভুক্ত না? বাস্তু সংস্থানে উদ্ভিদ এবং প্রাণীর শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। এই যে ধারাবাহিক প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যকার, উদ্ভিদ থেকে প্রাণীতে,
বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই প্রক্রিয়াটাকে, এই ধারাবাহিক প্রক্রিয়াটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে দেখো এখানে ঘাস থেকে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে ঈগল। তো এখানে কি এই ঈগলের শক্তিটা আসতেছে সাপ থেকে, সাপের শক্তিটা ব্যাং থেকে, ব্যাঙের শক্তিটা ঘাসফড়িং থেকে, ঘাসফড়িং এর শক্তিটা ঘাস থেকে। তো এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। এখানে আমাদের একটা বিষয় জানতে হবে, সকল খাদ্য শৃঙ্খলের শুরু হয়, খাদ্য শৃঙ্খলের শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে, সবুজ উদ্ভিদ থেকে। সকল খাদ্য শৃঙ্খলের শুরু হবে আমাদের এই সবুজ উদ্ভিদ থেকে। তাহলে দেখো খাদ্য শৃঙ্খলের শুরু কোথা থেকে? সবুজ উদ্ভিদ থেকে। তাহলে এই যে ঘাস, ঘাসফড়িং, ব্যাং, সাপ, ঈগল, এদের প্রত্যেকের শক্তিটা কোথা থেকে আসতেছে? এই সবুজ উদ্ভিদ থেকে। পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে ঈগল শক্তি পাচ্ছে ঘাস থেকে, আমি বলতে পারি। তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল। এখন দেখো আমি তোমাদের আরেকটা বলি, যেমন ধরো ঘাস, ঘাস কে খায়? গরু খায়। গরু ঘাস খায় না? গরুর মাংস কে খায়? গরুর মাংস খায় মানুষ, গরুর মাংস খাচ্ছে মানুষ। তাহলে এটা কি একটা খাদ্য শৃঙ্খল না? তাহলে মানুষ ঘাস খায় বললে কি ভুল হবে? ভুল হবে না, কারণ হচ্ছে যে মানুষ গরু খাচ্ছে, গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। এখানেও একটা শক্তির প্রবাহ আছে, আর এটাকেই বলা হয় আমাদের খাদ্য শৃঙ্খল। এরপরে আরো কিছু খাদ্য শৃঙ্খল আছে, যেমন ঘাসফড়িং খরগোশ খায়, খরগোশকে আবার বাঘ খায়। আমি বলতেছি, ঘাসফড়িংকে খায় খরগোশ, ঘাস খায় ঘাসফড়িং, ঘাস খায় কে? ঘাসফড়িং, ঘাসফড়িং। আবার ঘাসফড়িংকে কে খায়? খরগোশ, খরগোশ। আবার খরগোশকে কে খায়? বাঘ। আবার ছোট গাছ যেগুলি আছে, গাছ খায় হচ্ছে হরিণ, হরিণকে কে খায়? বাঘ। তাহলে দেখো এই যে এখানে আমি 4টা শৃঙ্খল লিখলাম, এই সবগুলি শৃঙ্খল কি আমাদের পরিবেশের মধ্যেই ঘটে। আমাদের যে বাস্তু সংস্থান আছে বা আমাদের যে পরিবেশ আছে সেখানেই হয়। এই যে বাস্তু সংস্থানে অনেকগুলি খাদ্য শৃঙ্খল যখন থাকবে, এখানে কি আমরা 4টা খাদ্য শৃঙ্খল লিখলাম, অনেকগুলি খাদ্য শৃঙ্খল বা একের অধিক খাদ্য শৃঙ্খল যখন থাকবে বা একের অধিক খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হবে, তখন তাকে আমরা বলবো খাদ্য জাল। খাদ্য জাল, খাদ্য জাল কি? অনেকগুলি খাদ্য শৃঙ্খল একত্রিত হওয়াটাকে বলে খাদ্য জাল। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি করে আমাদের খাদ্য জাল। তাহলে এই শক্তির প্রবাহে আমরা দুটি বিষয় পেয়েছি, একটি হচ্ছে খাদ্য শৃঙ্খল, একটি হচ্ছে খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, উদ্ভিদ থেকে প্রাণীতে, যে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর একাধিক খাদ্য শৃঙ্খল মিলে তৈরি করে খাদ্য জাল। হ্যাঁ, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমরা এর আগেও পড়েছি না? আমরা ক্লাস 6-এ, যখন প্রথমেই 5-এ যখন প্রথমেই অধ্যায়টা পড়েছিলাম, তখন এই সবগুলি বিষয়ই আমাদের পড়া হয়েছে এবং এই সবগুলি বিষয়ই আমরা জানি। এখন দেখো এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু শূন্যস্থান পূরণ দিব। তো শূন্যস্থান পূরণগুলি তোমরা নিজেরা বই থেকে খুঁজে লিখে রাখবে। সবাই খাতা খুলবে এবং বই খুলবে না, শুধু খাতা খুলবে। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দিব এবং এই শূন্যস্থান পূরণগুলির মতো অনুরূপ শূন্যস্থান পূরণগুলি নিজেরা করবে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো
সূর্যের আলো ড্যাশ ও বায়ু প্রয়োজন, ড্যাশ ও বায়ু প্রয়োজন। কি হবে নিজেরা লিখবে, আমি বলে দিব না। আর এখানে যে শূন্যস্থান পূরণগুলি দিব সেগুলি তোমরা লিখে খাতায় লিখে ইনবক্সে না তো কমেন্ট বক্সে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার, উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য প্রাণী ত্যাগ করা ড্যাশ ব্যবহার করে। উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য প্রাণীর ত্যাগ করা, আমি প্রত্যেকটা কথাই কিন্তু প্রশ্নে বলে দিছি পড়ানোর সময়। উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য প্রাণীর ত্যাগ করা ড্যাশ ব্যবহার করে। ত্যাগ করা ড্যাশ ব্যবহার করে। 3 নাম্বার, পাখি মৌমাছি ইত্যাদি উদ্ভিদের ড্যাশ ঘটায়। পাখি কি ঘটায়? মৌমাছি। পাখি মৌমাছি ইত্যাদি উদ্ভিদের ড্যাশ সাহায্য করে। ড্যাশ সাহায্য করে। 4, উদ্ভিদ ড্যাশ থেকে শক্তি পায়। কোথা থেকে শক্তি পায়? উদ্ভিদ ড্যাশ থেকে শক্তি পায়। এরপরে হচ্ছে প্রাণীর মৃতদেহে পচে ড্যাশ সারে পরিণত হয়। 5, প্রাণীর মৃতদেহ পচে তৈরি করে। 7, খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে ড্যাশ শক্তি প্রবাহিত হয়। উদ্ভিদ থেকে ড্যাশ শক্তি প্রবাহিত হয়। 8, মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান। এখানে যে 8টি শূন্যস্থান পূরণ দিয়েছি, প্রত্যেকটা শূন্যস্থান পূরণের শূন্যস্থানগুলি নিজেরা পূরণ করবে এবং এগুলি বইয়ের মধ্যেই আছে। প্রশ্ন, এখান থেকে যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার থাকে। এক কথায় লিখবা না, একটু বড় করে লিখবা। 1, বীজের বিস্তরণ বাস্তুসংস্থান কাকে বলে? কাকে বলে? 2, বীজের বিস্তরণ কি? বীজের বিস্তরণ কি? 3 নাম্বার, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? 4 নাম্বার, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লিখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে 2টি পার্থক্য লিখো। খাদ্য জালের মধ্যে 2টি পার্থক্য লিখো। পরিবেশের উপর
উপর জীবের নির্ভরশীলতার দুইটি উদাহরণ দাও। পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুইটি উদাহরণ দাও। জীবের নির্ভরশীলতার দুইটি উদাহরণ দাও। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আর বড় প্রশ্নগুলি তো বুঝতে পারতেছো যে আমাদের বইয়ের পিছনে আছে। এছাড়া এই জিনিসগুলিকেই